প্রায় 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে আমেরিকা। রবিবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের কর্তৃপক্ষ আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় দুই দেশের মধ্যে চুক্তি সই হবে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়ে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে আমেরিকা। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে জানান, তেহরানের সাথে সমঝোতা সম্পন্ন হয়েছে। একই সাথে ইরানের ওপর আরোপিত আমেরিকার নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ববাসীর উদ্দেশ্যে ট্রাম্প লিখেন, বিশ্বের জাহাজগুলো এখন তাদের ইঞ্জিন চালু করতে পারে, তেল সরবরাহ স্বাভাবিক হতে যাচ্ছে। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তিকে আমেরিকার জন্য একটি বিশাল মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং এর পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব এবং পুরো প্রতিনিধি দলের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি জানান, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এমনকি তা কেনার চেষ্টাও না করতে পারে, এই চুক্তিতে তা নিশ্চিত করা হয়েছে। ভ্যান্সের মতে, ইরান চুক্তির শর্তগুলো মেনে চললে মধ্যপ্রাচ্য পুরোপুরি বদলে যাবে, পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমে আসবে। আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি তিনিও উপস্থিত থাকতে পারেন বলে আশাবাদ জানান ভ্যান্স। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় এই দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় এই শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ও ইরানের কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, দীর্ঘ নিবিড় আলোচনার পর আমেরিকা ও ইরানের মধ্যে এই সমঝোতা অর্জিত হয়েছে। এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে উভয় পক্ষ। তবে এই চুক্তি চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে লেবাননে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের নেতারা। চুক্তির খসড়া অনুযায়ী নৌ অবরোধ প্রত্যাহার করা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী 60 দিনের মধ্যে অতিরিক্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন, সমঝোতা চুক্তির খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, তেহরানে কাতারের প্রতিনিধি দলের সাথে দীর্ঘ 14 থেকে 15 ঘন্টার ম্যারাথন আলোচনার পর ইরানের দেয়া চূড়ান্ত সংশোধনীগুলো মেনে নিয়েছে আমেরিকা। তবে এই সমঝোতার অর্থ শত্রুকে বিশ্বাস করা নয় উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আমাদের শত্রুদের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস থাকা সত্ত্বেও এই সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। শত্রুর উপর আমাদের কোনো আস্থা নেই। আমাদের আস্থা আমাদের সামরিক শক্তি, আমাদের কূটনৈতিক সক্ষমতা এবং আমাদের নিজেদের জনগণের সমর্থন ও ঐক্যের উপর। এই কারণেই এই চুক্তির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অধীনে আমেরিকার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করার জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমেরিকার সাথে চুক্তির পরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা জানান। তিনি আরো জানান, এই চুক্তির প্রক্রিয়া কিভাবে সামনে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে এখন উচ্চ পর্যায়ে বিস্তারিত আলোচনা চলছে। এই চুক্তিকে আমেরিকা নিজেদের বড় বিজয় হিসেবে দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ইরান ও আঞ্চলিক প্রতিরোধ সংঘগুলোর সামরিক শক্তি ও অনমনীয় অবস্থানের মুখে শেষ পর্যন্ত এই চুক্তি করতে বাধ্য হয়েছে আমেরিকা। جنگ آمریکا علیه ایران و متحدانش خبر داد. ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার ঘোষণা এলেও এটি সত্যিকারের শান্তির পথ খুলবে কিনা তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং সামরিক সংঘাত বন্ধ করা বড় অগ্রগতি হলেও পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এখনও কঠিন আলোচনা বাকি। কেউ বলছেন যুদ্ধের চেয়ে একটি কূটনৈতিক আলোচনা শুরু করা ভালো, আবার কারো মতে বিস্তারিত চুক্তি ছাড়া আগামী 60 দিনের আলোচনা হবে আসল পরীক্ষা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিএনএনের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পাদক নিক রবার্টসন বলেন, এই সমঝোতা যুদ্ধবন্ধের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, তবে এখনও অনেক বড় প্রশ্নের উত্তর বাকি রয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ বলেন, এই চুক্তি কিভাবে বাস্তবায়ন করা হবে এবং ভবিষ্যৎ আলোচনায় কী ধরনের নিশ্চয়তা থাকবে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি নিশ্চিত করা সহজ হবে না। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করেন একটি লিখিত সমঝোতা হওয়া যুদ্ধের চেয়ে ভালো, তবে এটি শান্তির নিশ্চয়তা নয়। বিশারার মতে প্রাথমিক সমঝোতা সম্ভবত সীমিত কয়েকটি বিষয়ে তৈরি হয়েছে, যাতে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করতে পারে এবং পরবর্তী আলোচনার সুযোগ তৈরি হয়। তিনি বলেন এই ধরনের সাধারণ সমঝোতা দুই পক্ষকে রাজনৈতিকভাবে সুবিধা দিলেও বিস্তারিত সমাধানের জন্য আরও আলোচনা প্রয়োজন। মধ্যপ্রাচ্য বিশ্লেষক অ্যারন ডেভিড মিলারও সতর্ক অবস্থান নিয়েছেন। তার মতে প্রকৃত মূল্যায়নের আগে চুক্তির লিখিত বিষয়বস্তু দেখা জরুরি। মিলারের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং নিরাপত্তা নিশ্চয়তার মতো বিষয়গুলো এখনও বড় চ্যালেঞ্জ। সাবেক নেটো অ্যাম্বাসেডর কে বেইলি হাচিনসন বলেছেন, বিস্তারিত জানা না গেলেও এই সমঝোতা অন্তত অচলাবস্থা ভাঙার একটি শুরু। তার মতে সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যাচাই ব্যবস্থা নিশ্চিত করা। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে স্বাধীন নৌ চলাচল নিশ্চিত করতে হবে এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটিও নিশ্চিত করা জরুরি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আশা প্রকাশ করেছেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে পরবর্তী আলোচনায় অংশ নেবে। হাউজের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ডেমোক্রেটদের মূল লক্ষ্য হবে দেশের মানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং আমেরিকান ড্রিম পুনরুদ্ধার করা। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে মেইন স্ট্রিটের ডেমোক্রেটিক প্রার্থী গ্রাহাম প্ল্যাটনারকে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে সেনেটর রাফায়েল ওয়ার্নক বলেছেন, চরিত্র গুরুত্বপূর্ণ হলেও শেষ সিদ্ধান্ত নেবেন ভোটাররা। দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোই ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে কিনা সেই সম্ভাবনা এখনই বাতিল করছেন না তারা। হাউস মাইনরিটি লিডার বলেন, আমেরিকান ড্রিম পুনরুদ্ধার করাই তাদের প্রধান লক্ষ্য। কঠোর পরিশ্রম করলে প্রত্যেকের ভালো চাকরি, ভালো বাসস্থান, উন্নত স্বাস্থ্যসেবা, ভালো শিক্ষা এবং নিরাপদ অবসরের সুযোগ পাওয়া উচিত। আর সেই লক্ষ্য নিয়েই ডেমোক্রেটরা কাজ করছেন বলে জানান তিনি। জেফ্রিজ বলেন, হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেতে আগের নির্বাচনের মতো বড় ব্যবধানের প্রয়োজন নেই। অতীতে সংখ্যাগরিষ্ঠতা বদলাতে যত আসনের পরিবর্তন দরকার হয়েছিল, এবার তার চেয়ে কম আসনেই ডেমোক্রেটদের জয় সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন তৈরি করছে। তার দাবি, আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা জাতিগত জেরিমেন্ডার বা দলীয় জেরিমেন্ডারের মধ্যে পার্থক্য তৈরির চেষ্টা করছে। মধ্যবর্তী নির্বাচনের লড়াইয়ে মেইনের ডেমোক্রেটিক প্রার্থী গ্রাহাম প্ল্যাটনারকে ঘিরে বিতর্কের বিষয়েও কথা বলেন ওয়ার্নক। প্ল্যাটনারের বিরুদ্ধে অতীত আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি বলেন, রাজনীতিতে চরিত্র গুরুত্বপূর্ণ। এ সময় 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে করা প্রশ্ন হলে ওয়ার্নক জানান, আপাতত সেনেট ও হাউস নির্বাচন নিয়েই মনোযোগী তিনি। একই সঙ্গে নিজের রাজনৈতিক কাজকে ধর্মীয় সেবারই সম্প্রসারিত অংশ হিসেবে দেখেন বলেও মন্তব্য করেন এই ডেমোক্রেটিক সেনেটর। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রয়োজন হলে ভোট কেন্দ্রে আইস এজেন্ট মোতায়েন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মালিন। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি। বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মালিন জানান, 5 থেকে 7 মিলিয়ন দর্শনার্থীর আগমনের ফলে নিরাপত্তা ঝুঁকি থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ডিএইচএস পুরোপুরি প্রস্তুত। আইএস এবং সিবিপিকে অর্থায়নের বিরুদ্ধে ডেমোক্রেটদের অবস্থানকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেন তিনি। রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রশংসা করেন ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মালিন। এ সময় আব্রাহাম অ্যাকর্ডসকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চাবিকাঠি হিসেবে অভিহিত করেন তিনি। চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে 5 থেকে 7 মিলিয়ন দর্শনার্থীর আগমনের ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও ডিএইচএস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে আশ্বস্ত করেন সেক্রেটারি মালিন। তবে তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটরা আইস এবং সিপিপি সহ ডিএইচএস এর তহবিল দীর্ঘদিন আটকে রাখায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। ডেমোক্রেটদের এই অবস্থানকে রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করেন তিনি। স্যাংচুয়ারি সিটিগুলোতে প্রয়োজনে সিবিপি এজেন্টদের বিমানবন্দর থেকে সরিয়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে মোতায়েনের কথা পুনর্ব্যক্ত করেন ডিএইচএস সেক্রেটারি।
এছাড়া মধ্যবর্তী নির্বাচনে ডিএইচএস এর সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। আইস এজেন্টদের ভোট কেন্দ্রে পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি সেক্রেটারি মালিন। তবে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা না চাইলে আইস সেখানে যাবে না বলেও জানান তিনি। মিজৌরির বাটলার শহরে একটি স্কাই ডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 12 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা 11:30টার দিকে ক্যান্সাস সিটির দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে এনটিএসবি এবং FAA। মিজৌরির ক্যান্সাস সিটি থেকে প্রায় 60 মাইল দক্ষিণে বাটলার শহরের বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে স্কাইডাইভারবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একক ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় সকাল 11:20 উড্ডয়ন করেছিল। তবে পর্যাপ্ত উচ্চতায় ওঠার আগেই সেটি বাম দিকে বিপজ্জনক মোড় নেয় এবং রানওয়ে থেকে প্রায় 300 গজ দূরে একটি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস 750 এক্সেল মডেলের ছিল বলেও জানায় কর্তৃপক্ষ। স্টেট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, এ ঘটনায় বিমানটিতে থাকা 12 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। 11:30 a.m. this morning, we were notified of a plane crash that occurred near the Butler Memorial Airport in Butler, Missouri. First responders arrived on scene and located a downed aircraft. বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে প্রথমবার স্কাইডাইভিং করতে আসা কয়েকজন ব্যক্তিও ছিলেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন। The plane took off, and then at that point, it went down. We're not sure exactly anything beyond that. তিনি জানান, প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এর সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কাজের যোগসূত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। তবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন পেতে 12 থেকে 24 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে NTSB। দেশের গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। CBS নিউজকে তিনি বলেন, দীর্ঘ সংঘাতে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে ফেলা বোমা ব্যবহার করলে বিপুল পরিমাণ গোলাবারুদ খরচ হয়। তাই আমেরিকার অসীম সরবরাহ রয়েছে এমন ভাবার সুযোগ নেই। তবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেছেন, গোলাবারুদ সংকট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন। ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকার সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। তার দাবি, বিশেষ করে গ্যাসোলিন ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে আমেরিকানরা জীবনযাপনের ব্যয় সামলাতে কঠিন সময় পার করছেন। রবিবার CBS নিউজের এক আয়োজনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে আমেরিকার গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেলি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে ফেলা বোমা ব্যবহার করা হয়, তখন বিপুল পরিমাণ গোলাবারুদ খরচ হয়। এসব অস্ত্রের সীমাহীন সরবরাহ নেই, তাই মজুদ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটিক সেনেটর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইউরোপিয়ান দেশগুলোর কাছে গোলাবারুদ বিক্রি করেছেন। বিষয়টি আমেরিকার জন্য আর্থিকভাবে লাভজনক বলে উল্লেখ করেন তিনি। তবে গোলাবারুদের ঘাটতির দাবি প্রত্যাখ্যান করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। CBS নিউজের আরেক আয়োজনে তিনি বলেন, গোলাবারুদের সংকট নিয়ে গণমাধ্যমে যা বলা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। হেগসেট জানান, ইউরোপিয়ান দেশগুলোর অর্থায়নে ইউক্রেনের জন্য গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার দাবি করেন, ইরানের নেতৃত্ব আগের চেয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ প্রসঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন সেনেটর ওয়ার্নার। ওয়ার্নার বলেন, সময় শেষ হওয়ার আগেই যোগ্য ব্যক্তিকে মনোনীত করা উচিত ছিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।